নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পিছুটান, কলমে রিমা বিশ্বাস। বাড়ি শহরতলিতে। তা শহরতলির লোকজন কি প্রগতিশীল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায় না? না, তা একেবারে নয়। পদ্মিনীর বন্ধু বান্ধব বা পাড়ায় মেয়েরা অনেক স্বাধীন, প্রেমের ব্যাপারে মুক্ত। বিয়ে নিয়েও কোনো বিশেষ ফরমান নেই। বনানী ওর স্কুল জীবন থেকে এখনও পর্যন্ত 4টে সিরিয়াস আর 3টে টাইম পাস কোচের প্রেম করেছে। নীলাঞ্জনা সিঙ্গেল, ঠিক করেছে একাই থাকবে। কারোর সঙ্গে থাকতে গিয়ে ওই অ্যাডজাস্টমেন্ট নামক ভয়ানক দস্যুর পাল্লায় পড়বে না। কিন্তু পদ্মিনীর পরিবার ঠিক ওর নামকরণের মতোই। ও জন্মানোর পর থেকেই এই মুখুর্জবাড়ির পূর্বপুরুষদের আমলের বিশালাক্ষী মন্দিরের 90 ছুঁই ছুঁই বটুকেশ্বর ভট্টাচার্যের দেওয়া নামই ওর কপালে লেখন হলো। নইলে আজকের যুগে পদ্মিনীর সীতালক্ষ্মী এও কি কারো নাম হয়? লেখাপড়া শেখানোর ব্যাপারে যদিও বিশেষ বাধা ছিল না, কিন্তু গোপাল মুখুজ্জে তার ছেলের কানে মন্ত্র দিয়ে গিয়েছেন অবিরত। মেয়ে মানুষ উচ্চশিক্ষিত করো, খুব ভালো, কিন্তু মেয়েদের স্কুলে পড়িয়েই। কেমন যেন গোড়া ওদের পরিবার। ছোটবেলায় যেটা নিয়ম মনে হতো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত পরিবেশে স্পষ্টভাবে বোঝাচ্ছিল অসুবিধা ওদের পরিবারে যাতে সব সময় হাতে রুল বুক নিয়ে ঘোরার অভ্যেস। এমএসসি কমপ্লিট করে পদ্মিনী প্রাইভেট কোনো চাকরি করার ইচ্ছে ছিল, কিন্তু দাদুর বিধান পদ্মিনী প্রফেসরিতেই যেন ঢোকে। বাবাও সায় দিয়েছে সে কথায়। প্রফেসরের রেসপেক্টই আলাদা। চুপ করে মুখের ভাতের গরস ঠুসে গেছে পদ্মিনী। মনে পড়েছে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তির সময় যখন এলো, তখন ইচ্ছে ছিল কো এডুকেশন কলেজে পড়ার। কিন্তু সেই ইচ্ছে মুখে আনার আগেই বাবা হাসি মুখে ঘোষণা করলেন, কি লাভ পদ্মিনীর, গার্লস কলেজেই চান্স হয়ে গেল। পদ্মিনী প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু আমি যে সাবজেক্ট চুজ করেছি তা জেভিয়ার্স বা প্রেসিতে ভালো পড়ানো হয়, কিন্তু ওগুলো যে গার্লস কলেজে নয় সোনামণি, দাদু বলেছিল। এখন গোমরা মুখ, গাজর ছুটলে টেবিলে বসে। প্রফেসরি করা কোনো শখ নেই, নিজেই কয়েকটা কোম্পানিতে সিভি সাবমিট করেছে। প্রফেশনাল কিছু ট্রেনিং দরকার, কিন্তু সেও তো এদের হাত থেকে পেতে টাকা চাওয়ার ব্যাপার। আর কি, কেন হাজারো কৈফিয়তের পর জবাব পাওয়া কি দরকার? তার চাইতে প্রফেসরিতে ট্রাই কর না। 3তলা বড় পুরনো আমলের বাড়ি পদ্মিনীদের। বাবা, কাকু, দাদু, ঠাকুমা আর তুতো ভাই বোন সহ নিজের এক বোন নিয়ে বাস। বাড়িতে একটা রেট্রিভার আছে, অ্যাকোরিয়ামে টাইগার বার্ব আর ক্যাটফিশ আছে, আর জানালা রেলিংয়ের ফাঁকে ফাঁকে মাকড়সার গর্ত। পুরনো আমলের বারান্দার কাঠের উল্টানো ঘটির নকশার রেলিং, রোদে এসে বারান্দায় মেঝেময় রেলিংয়ের নকশা ছেপেছে। একতলার গেটের কাছে দাঁড়িয়ে থাকা পাড়ার একটা কালো আর একটা খয়েরি নেড়িকে দেখে রিট্রিভারটা লেজ ঝুলিয়ে চেঁচাচ্ছে। রোদে চেয়ারে বসে সামনের টেবিলে গাজরের টুকরো করতে করতে মন বিদ্রোহী হয়ে উঠছিল। সম্ভ্রান্ত বাড়ি শুনে শুনে কান ঝালাপালা প্রায়। এক এক সময় মনে হয় এমন লোক দেখানো সম্ভ্রান্ত বাড়িতে জন্মানোর চাইতে একটা নাম না জানা পরিবারে জন্মানো যে ঢের ভালো ছিল। এবারের নাম ডাক ছিল ভালো। বাবার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী, দাদু ছিলেন বিশিষ্ট তবলাবাদক। রেডিওতে তার শো হতো। চাকরি অবশ্য করতেন সরকারি অফিসের হেড ক্লার্কের, আর পদ্মিনীর বাবা সরকারি অফিসের ইঞ্জিনিয়ার। তার পাড়ায় নাম ডাক অবশ্য ক্লাবের একজন হোমরা চোমরা সদস্য হিসাবে, যে প্রচুর অর্থ সাহায্য করে, আবার পাড়ার যে কোনো অনুষ্ঠানে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যের রোল করে। তাই এহেন চেনা জানা ফ্যামিলির মেয়ে কারোর সঙ্গে প্রেম করলে তা নাকি লাভা উদ্গীরণের মতো চারপাশে ছড়িয়ে পড়ে। লোকের মুখে পরিবারের বদনাম রটানোর সুযোগ খুলে দেবে। গাজর কাটা যখন প্রায় শেষের দিকে, তখন মনোরমা এসে বলেন, সবসময় ছুরি আর পিলার, কখনো সখনো বটিটাও তো ছুবি। কেন, বটি দিয়ে কাকে কোপাতে যাব আমি? ফুঁসে উঠেই বলে পদ্মিনী। ছি, ও কি মুখের কথা, মেয়েদের মুখের ভাষা আগে ঠিক করা উচিত। শুনে হাসি পেল পদ্মিনী। মা কি আজকের দিনে রিলগুলোও দেখে না? বলে আজকের দিনে মেয়েরা মুখের ভাষা সংযত রাখলে লোকজন পিছিয়ে পড়া ভাবে, যারা ভাবে তাদেরই প্রকৃত শিক্ষাই হয়নি। মনোরমা কাটা গাজরে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু কি ভেবে আবার ফিরে এলেন। তোর মঞ্জু মাসিকে মনে আছে? ভুরু কুচকে খানিক ভাবলো পদ্মিনী, তারপর বলল, হ্যাঁ, বড় মাসির ননদ না? হ্যাঁ, ওর জায়ের ছেলের নাম রণজিৎ, ম্যাথসের প্রফেসর, আহিরি টেলায় বাড়ি। নিজেদের বাড়ি,
মনোরমা মেয়ের দিকে চেয়ে সন্দেহের দানা পাকাতে শুরু করেছে পদ্মিনীর মাথায়। মনোরমা আবার বললেন, তোর জন্য সম্বন্ধ এসেছে। চোখ প্রায় চড়ক গাছ পদ্মিনী। নিজের মতন একটা ড্রিম বয় সে কল্পনা করে রেখেছে পুরো পদ্মিনীর নিজের মতন। আর এই এত বাধা বাঁধনের জীবনের পর ওড়ার জন্য যে মুক্ত আকাশ চাই ওর। বিয়ে করবে না তা নয়, কিন্তু নিজের পছন্দে। এদের ঠিক করা ওরকম গোমরা মুখা বামুনের সাথে নয়। তা তোর বাপি কাকু আর দাদুকে তো জানিস, ওরা বিয়ের আগে ছেলেদের সঙ্গে ঘোরাফেরা একদমই পছন্দ করে না। তাই যদি ওরা এসে তোকে আর কি দেখে যেত, তবে একটা শুভ দিন দেখে। পদ্মিনীর মুখের ভাবের পরিবর্তন দেখে মনোরমা তাড়াতাড়ি বললেন, এঙ্গেজমেন্ট সেটে রাখার কথা বলছিলাম আর কি। সেরা যাই বলুক, ততক্ষণে পদ্মিনী ঠিক করেই নিয়েছে যে রণজিৎ নামক অঙ্ক আঙ্কেলটিকে পরাজিত করাই ওর মোক্ষ লাভের উপায়। সে যদি ওকে রিজেক্ট করে, তবে যদি ওর গায়ে কোনো ট্যাবু লাগে, আর এরা অন্তত কিছুদিন ওকে শ্বাস ভরে প্ল্যান করতে দেয় ও বাড়ি থেকে পালিয়ে পাকাপাকিভাবে দিল্লিবাসী হওয়ার। কারণ স্কুলের বান্ধবী বনানী দিল্লিতে ফ্ল্যাটের রুম 4 জনের সঙ্গে শেয়ার করে থাকছে। ও বলছে পদ্মিনীর একটা ব্যবস্থা ও ওখানে ঠিক করে দেবে, একটা চাকরি আর স্বাধীন জীবন। স্বাধীনতার লড়াইয়ের সোজাসুজি নিচে নামা এখানে রিস্কি মনে হচ্ছিল, তাই কলেজের বন্ধু লড়া আর অমৃতাকে ফোনে দেখা করতে বললে ওদের রোজকার দেখা করার স্পট শপিং মলে। ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত মল, মানুষজন ঘুরে ঘুরে কেনাকাটা করতে ব্যস্ত। অল্প বয়সী মেয়েরা ব্যস্ত সেলফি তুলতে, আর ফুড কোর্টে বয়স্ক মহিলাদের দল হাসাহাসি করে ধোসা খাচ্ছে। কর্নার টেবিলে এক যুগল গ্লাসে স্ট্র লাগিয়ে কোল্ড কফি টানছে একে অপরের দৃষ্টি নিবদ্ধ রেখে। আমার প্ল্যান হলো লড়াকে দিয়ে। পদ্মিনী গম্ভীর হয়ে জানালো। পদ্মিনীর প্রস্তাব শোনার আগেই 2 হাতের পাতা ঘষে লড়া বলল, আই এম সো এক্সাইটেড। অমৃতা বিজ্ঞ মুখে বলল, তোরা প্ল্যান এক্সিকিউট করতে পারিস না, শেষমেশ হেদিয়ে যাস, তাও শুনি। সিম্পল। লড়া ওই লোকটার মানে রণজিতের কলেজে গিয়ে সব জানিয়ে দিয়ে আসবে যে মেয়ের সম্বন্ধ আপনার জন্য এসেছে, সে মেয়ে মোটে ভালো না, অনেক অ্যাফেয়ার আছে, ব্যাস। এমন মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে। লড়া ঢোক গিলে বলল, আর যদি আমায় ধরে লোকটাকে, তারপর তোর বাবাকে ডেকে নিয়ে এলে? পাগল নাকি? আমি অত বাবা রিস্ক নিতে পারবো না। আগেই বলেছিলাম। অমৃতা বলল, তা তুই বল কী করি? অমৃতার দিকে তাকিয়ে পদ্মিনী বেশ বিরক্ত। তুই নিজে যা, গিয়ে খোলাখুলি কথা বল, দেখ হয়তো তোরই ভালো লেগে গেল। তাছাড়া কাউকে না দেখে এভাবে তো আর রিজেক্ট করাটা ঠিক না, তাই না? দেখ ভাই, আমি ওভাবে ব্যাপারটা দেখছি না। মেবি সে অনেক ভালো, আমার চাইতে অনেক ভালো মেয়ে হয়তো সে ডিজার্ভ করে, কিন্তু আমি যেভাবে লাইফ কাটাতে চাই সেখানে এই গল্প ফিট করে না। আমি লিবার্টি চাই, যা আজ পর্যন্ত আমি পাইনি। একা থেকে লাইফ এক্সপিরিয়েন্স করতে চাই, আর্ন করতে চাই। আই লাভ টু স্ট্রাগল ফর মাই ওন সার্ভাইভাল। আমি কারোর ওপর ডিপেন্ড হতে চাই না। যদি ফরেন ট্যুর করতে চাই তো তার নিজের ক্ষমতায়। যদি স্যালিটেরিয়া রিং কেনার শখ হয় তাও নিজের পয়সায়। যদি কখনো BMW চড়ার শখ হয় তাও নিজের পয়সায়। কারোর ওপর ভাই দায় চাপিয়ে আমার ভাই হবে না। অমৃতা চুপ করে বলল, তাও তোকেই কথা বলতে হবে। লড়া পয়েন্টটা তো খারাপ তোলেনি। একজন প্রফেসর হুট করে একটা মেয়ের কথায় বিশ্বাস করবেই বা কেন? যেখানে ছেলে মেয়ে চড়িয়ে চলাই ওনার পেশা। ব্যাপারটা তো তোর বাড়ি পর্যন্ত গড়ালে ভাবতে পারছিস? লড়ার শ্রাদ্ধে তখন তোকে লুচি খেয়ে যেতে হবে, তা ওই প্রফেসর বর পাশে নেই। ও গড! মাথায় চুল, 2 হাত খামচে ধরে পদ্মিনী। এরপর অনেক ভাবনা চিন্তার পর ঠিক করে যে রণজিৎ নামক আপদ লোকটিকে উৎখাত করতে গেলে নিজেকেই রণে নামতে হবে। যদিও বন্ধুদের সাহায্য ছাড়া তা হলো না, তাই লড়া রিস্ক নিয়ে রণজিতের কলেজে গিয়ে বিনীতভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলো। আর ফিরে এসে চোখ গোল করে বলল, তোর ফ্রিডম লিবার্টি লেকচার সব ফুস হয়ে যাবে দেখিস যখন দেখবি ওকে। ওকে ও মস্করার সুর ধরে পদ্মিনী। অনেস্টলি বলছি, ড্যাম হট ভাই। লম্বা চওড়ায় যাকে বলে মাচোয়ার, কি সুন্দরভাবে কথা বলে রে, মনে হচ্ছিল কোলেই উঠে পড়ি। বেশ ভালো, তবে আর চিন্তা কি, আমি নয় আজকে বলে আসবো, পাত্রী শুধু বদলাচ্ছে, বিয়ে হচ্ছে না। লড়ার ভাবাবেগেও যদি তেমন কোনো পরিবর্তন নেই। সে এখন কফি শপের জানলার বাইরে অযথা দৃশ্যে মোহিত। পদ্মিনী নিজেকে জানে, ছোটোর থেকে বাঁধন আর বাঁধন। চারপাশের এই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা জাল থেকে নিজেকে মুক্ত করতে চাই শুধু। জীবন মানে কি শুধুই বিয়ে, সংসার আর শিশু প্রতিপালন?
নিজের পায়ে দাঁড়িয়ে কেন ও একই পথে হাঁটতে হবে? এই পৃথিবীতে যখন নির্দিষ্ট সময়ের জন্য এসেছে, তখন প্রতিটা মুহূর্ত কেন উপভোগ করবে না? কেন এক্সপ্লোর করবে না নিজেকে প্রতিটা দিনের সঙ্গে, প্রতিটা জাগতিক বা অজাগতিক বস্তুর সঙ্গে? তাই সে হাঁটবে নিজের পথে। আর সেই মতনই পদ্মিনী অপেক্ষায় রইল লড়ার বলে আসা ক্যাফেতে। ছবি ওর আগেই দেখা হয়ে গেছে, কারণ লড়া মোবাইল নাম্বার নিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপে ডিবি রেখেছে না, কারণ বাড়ির লোকের ইচ্ছে থাকলেও পদ্মিনী ছবি দেখার ইচ্ছে প্রকাশ করেনি। গোমরা মুখে নিজের অমত যতটা সম্ভব প্রকাশ করে নীরব প্রতিবাদ জানিয়েছে। চেয়ারে বসে একে একে অপরিচিত মুখের প্রবেশ দেখার সঙ্গে সঙ্গে বুকের ধুকপুক বাড়ছিল। ফাঁকা ফাঁকা ভাগ, একটা অনিচ্ছা, চরম বিরক্তি আর বিরক্তি। সময় পেরোনোর জন্য মোবাইলে মন দিয়েছিল, হঠাৎ কেউ নাম ধরে ডাকলো। চোখ তুলে দেখলো লড়ার বর্ণনা অনুযায়ী ড্যাম হট পুরুষই বটে। মৃদু হাসল। পদ্মিনী বলল, প্লিজ বসুন। বিস্কুট রঙের প্যান্ট আর অফ হোয়াইট শার্ট, ফর্মাল পোশাকে একদম ফিট। বলে, অনেকক্ষণ ওয়েট করেছেন? হ্যাঁ, ওই আর কি। ওয়েটারকে খোঁচায় নজর পাঠালো রণজিৎ। তারপর পদ্মিনীর দিকে ফিরে বলল, আপনি কি নেবেন? কফি বলুন? ফিশ কবিরাজি বলুন? সামান্য অস্বস্তিতে মুখ অন্যমনস্কভাবে হাত বোলালো পদ্মিনী। রণজিৎ আর ওয়েটার দুজনেই ওর দিকে চেয়ে। বাধ্য হয়ে যেন পদ্মিনী বলল, হ্যাঁ বলুন। রণজিৎ হাসল। বোঝা যাচ্ছে যে কথা শুরুর আগেই ওয়ার্ম আপ। পদ্মিনী মনে মনে প্রস্তুত হচ্ছিল। ওর শুরু করার আগেই পদ্মিনীকে কথা বলতে হবে। তাই একটু যেন তাড়াহুড়ায় বলল, আমি বিয়েটা করতে চাইছি না, বাট আমার ফ্যামিলি ভীষণ অর্থোডক্স, তাই চাপ দিচ্ছে। এক নিঃশ্বাসে পুরোটা ব্যাখ্যা করতে পেরে একাহারে নিশ্চিন্ত আর বোকা বোকা লাগছে। রণজিতের চোখ দুটো কি রাগে জ্বলে উঠল না অপমানে? খুব কি তাড়াহুড়ো করে বসলো পদ্মিনী? তাই মেকআপ করতে বললো, সরি, এভাবে বলতে চাইনি, আসলে আমি বিয়ে করতে চাই না। অ্যাটলিস্ট কাউকে ঠিকভাবে না জেনে, ভালো না বেশে, জাস্ট সম্ভব না। বিশ্বাস করুন, এইভাবে আমাকে বিয়ের কথা বললে আমি হয়তো কখনোই বিয়েতে হ্যাঁ বলতে পারবো না। আমার সেলফ এস্টিমোট আমাকে পারমিশন দেবে না। মাথা নামিয়ে রণজিৎ কিছু ভাবলো, তারপর চোখ তুলে আসতে বলল, আরে যদি বলি একেবারে প্রেমহীন নয়। কথাটায় চমকালো পদ্মিনী। ওর চোখের বিস্ময় কাটাতে রণজিৎ বলল, আমি বহুবার তোমাকে ন্যাশনাল লাইব্রেরিতে দেখেছি। আর কি ইনসিডেন্ট যে পুজোর সময় ম্যাডক স্কোয়ার পর্যন্ত আমার কলেজ যাওয়ার পথে বাসে তুমি প্রায় দিনই যেতে। তারপর যেন হন্ট করতে শুরু করলে, যেখানেই যাই তোমায় দেখি। আদপে হয়তো তুমি নয়, কিন্তু ওরকমই অবয়ব। কখনো মনে হয়েছে তোমার সঙ্গে আলাপ করি, কিন্তু বড় বোকা বোকা লেগেছে। তারপর জেঠিমার মোবাইল গ্যালারিতে তোমার ছবি দেখে হকচকিয়ে যায়। জেঠিমা বললো একটা প্রেসক্রিপশনের ছবি ওষুধের দোকানে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। সেই কারণে মোবাইল হাতে নিয়ে গ্যালারি খুলে দেখি তোমার ছবি। জানতে পারলাম যে তুমি জেঠিমার বাড়ির দিকে রাখতেও কমন কোনো অনুষ্ঠানে গিয়েছিলে। আমি বিয়ের জন্য জেঠিমাকে সম্বন্ধে কথা বলি। তখন মনে হচ্ছিল এ যেন হওয়ারই ছিল, তাই ঘুরিয়ে ফিরিয়ে ঘটছে এই অভাবনীয় ঘটনা। কিন্তু ভাবেনি যে তা তোমার পক্ষে এমন জটিল হয়ে উঠবে। একেবারে অপ্রত্যাশিত উত্তরে পদ্মিনী হতচকিত। কিন্তু করে রণজিৎ বলল, নিজেই বিয়ের প্রপোজাল দিতে বলে কি করে এখন বলি যে চিন্তায় পড়েছে সে। তা সামলে নিয়ে বলল, যা হোক, আমি নয়, আচ্ছা তুমি কি একটু সময় নিয়ে দেখতে চাও না? মানে আমরা একে অপরকে চিনে নিতেও তো পারি। ছোট শ্বাস পেল পদ্মিনী। কেন যেন মনে হচ্ছে ও সেই ছকে বাঁধা জীবনে ক্রমশ আটকা পড়ছে। শ্বাস বন্ধ লাগছে। না, ওর কোনো ফিলিংস নেই এই অপরিচিত পুরুষটির প্রতি। একটা রোমাঞ্চকর জীবন যেন হাতছানি দিচ্ছে। সেই ভবিষ্যৎ জীবনের গহ্বরে লুকিয়ে আছে অনেক সুযোগ আর অনেক অন্বেষণ। হয়তো এমন কেউ যে একেবারে পদ্মিনীর মন মতো। রণজিৎ ভালো, নিঃসন্দেহে ভালো, কিন্তু পদ্মিনীকে যে একেবারে আকর্ষিত করতে পারছে না। বলে, আপনি যদি বলেন ফটোতে যেমন দেখেছিলাম সামনাসামনি, একেবারে অন্যরকম, তা আপনার পছন্দ হয়নি? কিন্তু আপনি তো বললেন আপনার ফ্যামিলি অর্থোডক্স। আমরা মিট করেছি জানলে তারা কীভাবে রিয়াক্ট করবেন? ওইটুকুই নয়, আমি সামলে নিলাম, ধীরে বলে পদ্মিনী। বাড়ি আসার পর থেকে মাথাটা ধরে রয়েছে। খালি মনে হচ্ছে একটা কিছু যেন অসম্পূর্ণ রয়ে গেল। পিছু টান যেন পিছু করছে, কিন্তু কার পিছু টান? না, কোনো অনুভূতি নেই পদ্মিনীর ওই ছেলেটার জন্য। একটা মিটিংয়ে প্রেম হয় না, সহানুভূতি হতে পারে।
এর মধ্যে একটা ইন্টারভিউয়ের কল এলো দিল্লি থেকে। বাড়িতে বললো লরাদের বাড়ি যাচ্ছে, সেখানে 2 দিন থাকবে। সম্বন্ধ তখন নিখুঁতভাবে ঝুলে, তাই বাড়ির লোক বোধহয় কনসিডার করলো। ভাবলো কয়েকদিন বাদে যখন বিয়ে, তখন নয় 2-3 দিন বন্ধুর সঙ্গে কাটা। কিন্তু পরদিনই ধরলো দিল্লির ট্রেন। চাকরিটাও হয়ে গেল ব্যাংকের চাকরি, মাইনে ভালো, আর বনানীর সঙ্গে একজনের বাড়িতে পেইং গেস্ট হিসেবে উঠেছে। মাঝের 7 দিন মায়ের সঙ্গে রোজ যখন ফোনে কথা হতো, তখন যতটা পারত শর্টে কথা সারতে চাইতো প্রতিদিন। কিন্তু আর যখন এড়িয়ে যাওয়া যায় না, বাড়ি থেকে বা ফেরার কথা বলছে, ওদের ধারণা ও কলকাতাতে। ভাবলো গুছিয়ে বলে দেবে, যে বলবে তোমরা বিয়ের প্রেশার দিচ্ছিলে তাই বেরিয়ে এসেছি। কী আর করবে, গালাজ করবে শুধু, বকাবকি নয়, বলবে আর বাড়ি ফিরতে হবে না। তা বাড়িতে থেকেই বা আর কি পাচ্ছিল পদ্মিনী। ভাবনাগুলো জড়ো করে যখন ফোন করতে যাবে, তখন মোবাইলে এলো মায়ের কল। আর ফোন রিসিভ করতেই মনোরমা রাগে ফেটে পড়ে বলতে লাগলো, কী বাচার বেঁচেছি রে আমরা সকলে, কী বাজে ছেলে রে। পদ্মিনী যতই বেপরোয়া ভাবই দেখাক না কেন, মায়ের কথাটায় গলাটা কেঁপে গেল। বললো, কোন ছেলে? রণজিৎ। তোর বাবা নিজে দেখেছে। তোর বাবার অফিসের ঠিক সামনে দিয়ে একটা মেয়েকে বাইকে লেপ্টে নিয়ে যাচ্ছিল। সে কথা ওদের ফোন করে বলায় সে ছেলে বলছে ও নাকি তোকে পছন্দ না। তার মানে নিজের মতি ঠিক নেই তার। এই মানসিকতা নিয়ে তুমি প্রফেসরি করো? তুই মনে নিবি না পদ্মিনী, আমরা আরও ভালো ছেলে তোর জন্য খুঁজবো। তুই এবার লড়াতে বাড়ি থেকে চলে আয়। বাবা বলছিল কতদিন মেয়েটাকে দেখি না। 2 চোখ ছাপিয়ে জল গড়াচ্ছে পদ্মিনী, থরথর করে কাঁপছে ঠোঁট। ওর জন্য আজ পর্যন্ত কে কী করেছে? তবে এই অপরিচিত ছেলেটা কেন নিতে গেল বদনাম? ঢোক গিলে পদ্মিনী বলল, আমি দিল্লিতে মা, এখন বনানীর সঙ্গে আছি, ব্যাংকে চাকরি পেয়েছি। কি কি বললি তুই? কোথায় তুই? দিল্লিতে? হ্যাঁ, কি বললি? মনোরমা যেন বিশ্বাসই করতে পারছিল না, তাই এই একই কথা রিপিট করে যাচ্ছিল। ফোন ততক্ষণে রেখে দিয়েছে পদ্মিনী। মোবাইল বাজছে ক্রমান্বয়ে। বিছানায় ফুলে ফুলে কাঁদছে আহত মেয়েটা। পদ্মিনী তো চায়নি এ দান। পদ্মিনীর আত্মসম্মান যে বড় ভারী। রোমাঞ্চের হাতছানি অনুসরণে হয়তো আজীবন রয়ে যাবে একটা পিছুটান। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।